জয়পুরের প্রতাপনগরে ইউনিকিউ টাওয়ার রেসিডেন্ট অ্যাপার্টমেন্টে দিনদাহারে একটা খুন করা হয়। না ছিল কোনো প্রমাণ, না ছিল কোনো সাক্ষী। দিনদাহারে প্রথমে মাকে ও পরে 21 মাসের বাচ্চাকে হত্যা করা হয়। কে করলো এই হত্যা? 21 মাসের বাচ্চার মুখ দেখেও তার হাত কেঁপে ওঠেনি একবারও? জানবো এই ভিডিওতে। তার আগে যদি এখনও ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এরকম সত্যি ক্রাইমের গল্পগুলো শোনার জন্য। দিনটা ছিল 7ই জানুয়ারি 2020। শ্বেতার বাড়িতে আসে একটা লোক যাকে শ্বেতা খুব ভালো করেই চিনত। তার জন্য চাও করে দিয়েছিল সে, কিন্তু শ্বেতা জানতো না যে সে যাকে আজ ঘরে ঢুকতে দিয়েছে সে এক শয়তানি পরিকল্পনা নিয়ে বাড়িতে ঢুকেছে। চা খাওয়ার পর সুযোগ বুঝে ওই লোকটা রান্নাঘরে থাকা ভারী একটা বস্তু দিয়ে শ্বেতার মাথায় আঘাত করে। শ্বেতা চেল্লালেও কোনো ফল হয়নি, কারণ ঘরে 21 মাসের বাচ্চা শ্রেয়াম ছাড়া আর কেউ ছিল না। তাও শ্রেয়ামও অন্য ঘরে খেলা করছিল। শ্বেতার কাছে কিছু করার মতো সময়ও ছিল না। সে সেখানেই তার প্রাণ হারায়। সন্ধ্যায় যখন কাজের লোক আসে সেই প্রথম ঘরে ঢোকে আর দেখে সামনে শ্বেতার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। শ্বেতার দেহ দেখে কাজের মাসিও চমকে ওঠে। এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাকে, যেই দেখবে সেই বলবে কোনো রাক্ষস মনে হয় এই রকমভাবে হত্যা করে না। খবর শুনে পুলিশ সেখানে যায় ও দেখে ঘরের চারিদিকে রক্তের দাগ ও ঘরে শ্বেতার লাশ পড়ে আছে। বডির অবস্থা দেখে সাফ বোঝা যাচ্ছিল কোনো ভারী বস্তু দিয়ে শ্বেতার মাথায় ও বুকে বারবার আঘাত করা হয়েছিল। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে যে ঘর থেকে কোনো বস্তু চুরি হয়নি বা মিসিং হয়নি, শ্বেতার মোবাইল ছাড়া। তাহলে এটা কোনো লুটপাটের জন্য হত্যা ছিল না। সেখানে আরও একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো শ্বেতার 21 মাসের বাচ্চা শ্রেয়াম। পুলিশ ঘর সমেত পুরো বিল্ডিং তদন্ত করে কিন্তু কোথাও শ্রেয়ামকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু শ্রেয়ামের বিছানার রক্তের দাগ কোনো এক ভয়ানক ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। শ্বেতা ও রোহিতের বিয়ে 24শে জানুয়ারি 2011-তে হয়েছিল। শ্বেতা কানপুর থেকে আর রোহিত ছিল দিল্লির। রোহিত তিওয়ারি পেশাগতভাবে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, একটা ভালো কোম্পানিতেও জব করতো সে। এই ঘটনার বছর দুয়েক আগে তারা জয়পুরে শিফট করেছিল কোম্পানির কাজের সুবিধার্থে। এদের একটা ছেলে ছিল শ্রেয়াম, যে বিয়ে প্রায় 7 বছর পর জন্মায়। বিয়ের এতদিন পর অনেক মানত ও প্রার্থনার পর যখন শ্রেয়াম তাদের বাড়িতে জন্মায়, বাড়িতে যেন খুশির জোয়ার নেমে এসেছিল। সবাই খুবই খুশি ছিল, কিন্তু কে ভেবেছিল এই খুশিতে কারোর নজর লেগে যাবে। 7ই জানুয়ারি 2020 রোহিতের অফিসে অজয়ের ফোন আসে। রোহিত তাড়াতাড়ি করে ঘরে যায়। রোহিতের বাড়ির সামনে তখন ভিড় জমেছে। পুলিশ, ডগ স্কোয়াড, মেডিকেল টিম সবাই সেখানে উপস্থিত ছিল। রোহিত ঘর থেকে বেরিয়েছিলেন কাজের জন্য, কিন্তু ফিরে এসে দেখে তার ঘর এখন ক্রাইম সিনে পরিণত হয়েছে। তার 30 বছর বয়সী স্ত্রী শ্বেতার হত্যা হয়ে গেছিল ও 21 মাসের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোহিত বাড়ি আসার 2 ঘন্টা পর প্রায় 7:30টার দিকে রোহিতের ফোনে একটা মেসেজ আসে। যে মেসেজটা শ্বেতার চুরি যাওয়া ফোন থেকে এসেছিল, যেটাতে লেখা ছিল যে যদি নিজের ছেলেকে জীবিত দেখতে চাও তাহলে 30 লক্ষ টাকা নিয়ে চলে এসো। মানে শ্রেয়াসের কিডন্যাপ করা হয়েছিল। রোহিত খবরটা পুলিশকেও তার পরিবারকে দেয়। পরিবারের লোকেদের মধ্যে একটা ভয়ের ভাবও লক্ষ্য করা যাচ্ছিল সেই সময়। শ্বেতার বাবা ও মা কানপুর থেকে এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে জয়পুরের জন্য বেরিয়ে যায়। রোহিত প্রথমে শ্বেতার মার্ডার ও শ্রেয়ামের কিডন্যাপের জন্য পুলিশের কাছে এফআইআর করে। এরপর পুলিশ তাদের তদন্ত শুরু করে দেয়। পুলিশ প্রথমে শ্বেতার মোবাইল থেকে যে এসএমএসটা এসেছিল সেই নম্বরটা সার্ভিলেন্সে পাঠিয়ে দেয়। এই কেসটা পুলিশের জন্য আরও একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ যেখানে এই কেসটা ঘটেছিল সেই সোসাইটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, আর যেগুলো ছিল তার মধ্যেও বেশিরভাগটাই চলতো না। এমনকি এত বড় একটা সোসাইটির মেন গেটেও কোনো সিসিটিভি লাগানো ছিল না। তাহলে না ছিল কোনো প্রমাণ আর না ছিল কোনো সাক্ষী যে হত্যাকারীকে বিল্ডিংয়ে যেতে বা আসতে দেখেছিল। কিন্তু বলে না, যেখানে সব রাস্তা শেষ হয় সেখানে নতুন রাস্তার সূচনা হয়। ঠিক সেই রকম শ্বেতার একজন প্রতিবেশী, যে কিনা নিজের সুবিধার্থে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল রিসেন্টলি, যেটাতে শ্বেতার মেন গেটের কিছুটা অংশ কভার হতে দেখা যায়। পুলিশ দ্রুত সেই প্রতিবেশীর সিসিটিভি ফুটেজ নেয় আর সেটাকে চেক করে। তখন পুলিশ ঘটনার দিনে দুপুরে দেখে যে একটা লোক যে বাচ্চাকে চাদরে মুড়ে শ্বেতার ঘর থেকে বেরোচ্ছিল। পুলিশ বুঝতে পেরে যায় যে এই ব্যক্তিটা প্রথমে শ্বেতাকে মারে, তারপর শ্যামকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর পুলিশ এই তদন্তের গতি বাড়ায় আর প্রায় 200 থেকে 250 পুলিশ মিলে গত 2-3 বছরে শ্বেতা কার কার সাথে দেখা করতো, কার কার বাড়ি যেত, সবার লিস্ট বানায় ও জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, কিন্তু হাতে কিছুই আসে না। এরপর পুলিশ শ্বেতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে, কারণ এইসব কেসে প্রথমে স্বামীকেই সন্দেহ করা হয়। ততক্ষণে শ্বেতার বাবা মা জয়পুর চলে এসেছিল। পুলিশ যখন শ্বেতার বাবা মাকে প্রশ্ন করে যে গত কিছু বছরে তাদের সম্পর্ক কেমন ছিল, তখন তার বাবা মা জানায় তাদের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। 3 দিন আগেই রোহিত তার শ্বশুরকে ফোন করে জানিয়েছিল যে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। বিয়ের পরের দিন থেকে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছিল। শ্বেতার বাবা মা এও বলে যে রোহিত তাদের সম্পত্তির উপরও নজর ছিল। শ্বেতার পরিবার তো রোহিতকে খুনি ভাবছিল। এগুলো শোনার পর পুলিশের চোখেও রোহিত প্রধান অভিযুক্ত হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন একটাই ছিল যে রোহিত তার স্ত্রীকে তো মারতে পারে, কিন্তু তার 21 মাসের বাচ্চার সাথে কি সমস্যা হতে পারে? সমস্তরা যেন জট পাকিয়ে যাচ্ছিল। এদিকে রোহিত পুলিশকে জানায় যে 30 লক্ষ টাকা দিতে সে রাজি আছে,
যে কোনো প্রকারে তার ছেলেকে খুঁজে দিতে বলে পুলিশকে। পুলিশও সেই নম্বরে লোকেশান ট্রেস করছিল। এদিকে শ্বেতার বাবা মা রোহিতকে দোষী বলছিল, অন্যদিকে রোহিত পুলিশের কাজেই সাহায্য করছিল। পুলিশও বুঝতে পারছিল না করবেটা কি। পরের দিন 8ই জানুয়ারি 2020 হঠাৎই শ্রেয়ামের লাশ পাশের একটা ঝোপ থেকে পাওয়া যায়। এবার পুলিশ বুঝতে পারছিল না যে যদি শ্রেয়ামকে হত্যা করারই ছিল তাহলে তার জন্য 30 লক্ষ টাকা চাওয়ার আর কিডন্যাপের প্ল্যানিংটা করার কারণ কি। এদিকে শ্রেয়ামের পোস্টমর্টমে জানা যায় শ্রেয়ামের মৃত্যু ও শ্বেতার মৃত্যুর সময়ই হয়েছিল। মানে এটা তো ক্লিয়ার ছিল যে এটা কোনো কিডন্যাপের কেস ছিল না, বরং ডাবল মার্ডারের কেস ছিল। এদিকে দুটো মার্ডারের পর সোসাইটির রাগ পুলিশের উপর আরও বাড়তে থাকে। এরপর পুলিশ রোহিতের অফিসে যায় আর জানতে পারে যে 7 তারিখে রোহিত পুরো দিন অফিসে ছিল, বিভিন্ন মিটিংয়ে ছিল। রোহিতের বিরুদ্ধেও কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এদিকে যে নম্বর থেকে কিডন্যাপের SMS এসেছিল তার লোকেশনও ট্র্যাকও হচ্ছিল। লোকেশন ট্র্যাকে পুলিশের হাতে লাগে একটা জায়গা যার নাম সাঙ্গানের, যেখান থেকে এই নম্বরে লাস্ট লোকেশান ছিল। পুলিশ সেই লোকেশানে যায়, গিয়ে দেখে ঘরের সামনে একটা জুতো পড়ে আছে, যেটা সিসিটিভিতে দেখা কিডন্যাপার পড়েছিল। পুলিশ বুঝতে পারে তারা ঠিক জায়গায় এসে পৌঁছেছে। পুলিশ সেখান থেকে সৌরভ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে রোহিতের বন্ধু হরি সিংয়ের শালা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় রোহিত ও সৌরভকে সামনাসামনি আনা হয়। রোহিত তার স্ত্রী ও ছেলেকে হত্যার জন্য সৌরভের কঠিন সাজা দেওয়ার দাবি তোলে। সমস্ত অভিযোগ নিজের মাথায় আসতে দেখে সৌরভ চৌধুরী সমস্ত সত্যটা স্বীকার করে নেয়, যেটা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। আসলে স্ত্রী ও ছেলের মৃত্যুর জন্য যে লোকটা কান্নাকাটি করছিল সেই রোহিতই আসলে এই পুরো প্ল্যানিংয়ের মাস্টার মাইন্ড। শ্বেতা ও রোহিতের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, তাদের মধ্যে ঝামেলা হতো সবসময়। রোহিত শ্বেতার থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজটি করে। রোহিত তার এই বৈবাহিক ঝামেলার কথা তার বন্ধু হরি সিংয়ের কাছে জানায়। তখন হরি সিং রোহিতকে বলে, তাহলে তো তোমার সাহায্য একমাত্র আমার শালা সৌরভ চৌধুরীই করতে পারবে। তারপর হরি সিং সৌরভ ও রোহিতের দেখা করায়, যেখানে সৌরভও তার স্ত্রীর থেকে মুক্তি পেতে চাইছিল। তাই দুজনে ঠিক করে একে অপরের স্ত্রীকে মেরে ফেলবে। প্রথমে সৌরভ চৌধুরী রোহিতের স্ত্রীকে মারবে, আর ওই কেসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর রোহিত সৌরভের গর্ভবতী স্ত্রীকে মেরে ফেলবে। এই জন্য সৌরভ ও রোহিত একে অপরের বাড়িতে যেত, খুব ভালো সম্পর্ক বানায় দুজনের পরিবারের সাথে। এদিকে সৌরভ ও রোহিতের দুজন স্ত্রী কিছুই জানতো না তাদের স্বামীদের এই ভয়ঙ্কর প্ল্যানের ব্যাপারে। এই কাজের জন্য রোহিত সৌরভকে 20,000 টাকাও দিয়েছিল, প্রথমে রোহিতের স্ত্রীকে ও বাচ্চাকে মেরে ফেলার জন্য। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিতও সেই সমস্ত সত্যটা নিজের মুখে স্বীকার করে নিয়েছিল। তারপর পুলিশ রোহিতকে প্রশ্ন করে যে স্ত্রীর সাথে নাও থাকতে পারো, কিন্তু বাচ্চা 21 মাসের বাচ্চাটি কী ইউজ করেছিল। তখন রোহিত জানায়, আমি নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলাম। কোনো মেয়ে একজন বাচ্চার বাবার সাথে নতুন করে ঘর বাসাতে চাইবে না, তাই সে তার জীবনের এই হিস্ট্রিটাকে ক্লিয়ার করতে চেয়েছিল। এই কেসে পুলিশের যতটা প্রশংসা করা যায় ততটাই কম পড়বে, কারণ এই কেসে পুলিশ তার সমস্ত শক্তি ব্যবহার করেছিল। 3 দিন পুলিশ অফিসাররা নিজেদের বাড়ি পর্যন্ত যায়নি, আর মাত্র 50 ঘন্টার মধ্যে এই কেসটা সলভ করে ফেলে। দুঃখের বিষয় এটা যে 4 বছর পরেও এই কেসটা এখনও কোর্টে চলছে, না কোনো সাজা হয়েছে, না শ্বেতা ও শ্রেয়াম নিজেদের মৃত্যুর বিচার পেয়েছে। তো বন্ধুরা, এই অপরাধের জন্য কী শাস্তি হওয়া উচিত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।